আমি আমার বক্তব্যের শুরুতেই আগে একটু সম্মান জানিয়ে নিচ্ছি ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ সাহেবের জীবন এবং অর্জনের প্রতি। আমি মনে করি যে উনার মতন মানুষ একজন ব্যক্তি হিসেবে বা একজন আইনজীবী হিসেবে নয়, একজন প্রতিষ্ঠান হিসেবেই আসলে আমরা সকলে তাকে দেখি। আইন পেশায় তাদের প্র্যাকটিসটা ছিল কিছু মূল্যবোধ কেন্দ্রিক, এবং তাদের যে জ্ঞানের গভীরতা ছিল আইন বিষয়ে, সমাজ বিষয়ে, রাষ্ট্র বিষয়ে, আমি মনে করি যে আমাদের পরবর্তী প্রজন্ম সেখান থেকে অনেক কিছুই অনুকরণীয় হিসেবে নিয়ে কাজ আগাতে পারে। আজকে আমরা ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদের স্মরণে এই আয়োজনটা করেছি, এবং আজকে এখানে দেখতে পাচ্ছি যে অনেক তরুণ আইনজীবী আছেন। আমরা যখন প্র্যাকটিস শুরু করি স্যারকে আমরা পেয়েছিলাম, কিন্তু তখন ওনারা কি বলতেন এটা বুঝবার মতন জ্ঞান আমাদের হয়নি। তারপরে তাদের আচার আচরণ, ভদ্রতা, শিষ্ঠা, এগুলো থেকে আমরা অনেক কিছু দেখেছি, শিখেছি, কতটুকুন বলতে পারি না। পরবর্তী যারা নেতৃত্ব দেবেন এবং আমরা যারা দেওয়ার চেষ্টা করছি, আমি মনে করি যে তাদের কাজের উপর, তাদের মূল্যবোধের উপর, দর্শনের উপর ভিত্তি করেই কিন্তু আমরা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি। এবং জনস্বার্থ বিষয়ে আমি বলবো যে ওনাদের মতন আইনজীবীদের অবস্থানটা সত্যি একদম নিরপেক্ষ ছিল, তারা জনস্বার্থের সাথে আর কোনো কিছুকে কনফিউজ করে ফেলতো না। আমি একটু চেষ্টা করছি যে আমার স্ক্রিনটা শেয়ার করতে। আসলে আজকে এখানে বলা হয়েছে কি যে আমাদের এই যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের কারণে আমাদের বিচারের সম্পর্কে মানুষের যে ধারণাটা বদলাচ্ছে, সেটার ব্যাপারে আমাকে একটু কথা বলতে হবে। যে বিচার বিভাগ সম্পর্কে ঐতিহ্যগত যে ধারণা আছে সেটা বদলে যাওয়া। আমরা তো শুধু লয়ার না, আমরা অ্যাক্টিভিস্ট লয়ার, কাজে কোর্টের বাইরেও গ্রাম পর্যায়ে, কমিউনিটি পর্যায়ে, সরকারি বিভিন্ন লেভেলে আমাদেরকে কথা বলতে হয়। আমরা যাদের স্বার্থ রিপ্রেজেন্ট করি কোর্টে, তাদের একটা পারসেপশন হচ্ছে লয়ারদের সম্পর্কে যে এটা বেশি জটিল ব্যাপার। জুডিশিয়ারি সম্পর্কে তারা সবসময়ই বলে যে বিচারটা আমাদের জন্য না, তো আমরা তো গরিব, আমরা কি বিচার পাবো? আমরা যাদের বিরুদ্ধে দাঁড়াবো তারা তো খুবই শক্তিশালী, কিংবা তারা সরকার, তারা আইন প্রয়োগকারী সংস্থা, তাদের অনেক ক্ষমতা আছে। আমরা উকিল পাবো কোথায়? আমাদের উকিলের টাকা দেবে কে? যদি মামলা করিও এই জীবনে কিন্তু আর বিচার বা রায় আমরা দেখে যেতে পারবো না। এছাড়াও স্থানীয় এবং জাতীয় পর্যায়ে অনেক ক্ষমতার খেলা চলে, যেগুলো আসলে মানুষকে বিচার বিভাগ সম্পর্কে সবসময় একটা নেতিবাচক ধারণা দিয়ে গেছে। সত্যিকার অর্থেই যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন এই ক্ষেত্রে একটা বড় ব্যতিক্রম আনছে, কারণ অন্য অনেক ক্ষেত্রে মানুষ মামলা করতে না চাইলেও যখন একটা কোনো ইস্যু আমাদেরকে দেয়, আমরা বলি যে আপনার এই ইস্যুটা কোর্টে নিতে গেলে আমাদের এই এই কাগজ লাগবে। সঙ্গত কারণেই ক্ষতিগ্রস্ত কমিউনিটির কাছে সব কাগজ থাকে না, তখন কাগজ না দিয়ে ওরা সবসময় বলতে থাকে আপা এই রোববারে হবে মামলাটা, এই রোববারে ফাইল করতে পারবেন। ওদের একটা আশা হচ্ছে যে বিচার বিভাগই আমাদের এখনকার শেষ জায়গা, এবং এই আশাটা ওদের মধ্যে জাগিয়ে তুলেছে কিন্তু জনস্বার্থ মামলারই জোয়ারটা। আমাদের যে মামলাটা ছিল এটা আমরা আমাদের সংস্থা থেকে করা প্রথম মামলা ছিল না। এর আগে আমরা ইলেকশন ক্যাম্পেইনে যে নুইসেন্সটা ক্রিয়েট করা হয় তার বিরুদ্ধে একটা মামলা করেছিলাম, যেটা আসলে কালক্রমে গিয়ে অনেক নিয়ন্ত্রণ নিয়ে এসছে ইলেকশন প্রপাগান্ডার ক্ষেত্রে। এবং সে সময় যখন আমরা প্রথম বিচারপতির সামনে যাই, তখন আমাদেরকে উনি বলেছিলেন যে আপনারা 1861 সালের পুলিশ আইন নিয়ে এসেছেন, এটা তো একটা মৃত আইন, এটা তো এতদিন কেউ বাস্তবায়নের কথা বলেনি যে যখন তখন প্রসেশন করা যাবে না। এবং পরবর্তী দিনের শুনানিতে উনি নিজেই বলেছিলেন যে আমি জাজেস কমপ্লেক্স থেকে যখন বেরোই রমনা পার্কে হাঁটতে, এতগুলো মাইক আমার কানের কাছে দেয়া থাকে যে আসলে আওয়াজে আমি আর হাঁটতে পারি না, কাজে এই অসুবিধাগুলো আমাদেরকে অবশ্যই অ্যাড্রেস করতে হবে। তো আগের দিনের শুনানিতে ছিল ডেড ল। এটা আমি কথাটা এই জন্য বলছি যে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের একটা বড় অবদান হচ্ছে যে আইনগুলোকে যে প্রয়োগ করা যায় সেই প্রয়োগের যাত্রাটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই শুরু করতে পেরেছি। পানি আইন নিয়ে নতুন করে প্রথম মামলা আমরা করেছি। আমরা বলতে পারি জনস্বার্থ নিয়ে যারা মামলা করেন তারা এরকম অনেক নজির আছে
যেখানে জনস্বার্থমূলক মামলার মাধ্যমেই দেশের আইন যেগুলো প্রচলিত, যেগুলো বলবৎ থাকলেও প্রয়োগ ছিল না, সেগুলোর প্রয়োগ শুরু হয়েছে। দ্বিতীয় মামলাটা আমাদের ছিল ইন্ডাস্ট্রিয়াল পলিউশন নিয়ে, যেটা গিয়ে পরবর্তীতে হাজারীবাগ থেকে সাভারে সরা নিয়ে হলো, এবং সেই মামলা কিন্তু এখনো চলমান। এটাও আমি এই জন্য বলছি যে এটাও একটা নতুন উদ্ভাবনের মাধ্যমে একটা বিষয়ে শেষ পরিণতি দেখা পর্যন্ত কার্যক্রমটা চালিয়ে যাওয়া হচ্ছে। তৃতীয় যখন আমরা মামলাটা করা হলো, সেটা হচ্ছে একটা বড় বৈদেশিক সাহায্য পুষ্ট একটি প্রকল্প, যেটাকে বলে ফ্লাড অ্যাকশন প্ল্যান 20। এটা তখন 88-89 এর বন্যার পরে ফরাসি প্রধান ফার্স্ট লেডি, ওনার খুব মন খারাপ হলো যে বাংলাদেশের মানুষের বন্যায় এত কষ্ট হচ্ছে, আমরা ফরাসি জাতীয় দিবস উপলক্ষে তাদের জন্য একটা কিছু করতে চাই। তারই প্রক্রিয়া হিসাবে 26টি কম্পোনেন্ট নিয়ে ফ্লাড অ্যাকশন প্ল্যান আসলো। আমরা একটা কম্পোনেন্ট চ্যালেঞ্জ করেছিলাম, যেটা যমুনা নদীর গতি প্রকৃতি একেবারেই বদলে দিত। সেটা যখন আমরা চ্যালেঞ্জ করলাম, তখন কোর্ট আমাদেরকে লোকাল স্ট্যান্ডার্ড, বা আপনি তো সংক্ষুব্ধ ব্যক্তি না, আপনি তো টাঙ্গাইলে থাকেন না, আপনি তো মৎস্যজীবী না, আপনি তো মাঝি না, আপনি তো টাঙ্গাইলের কৃষক না, আপনি কেন এসেছেন, আপনার কোন অধিকারটা খর্ব হয়েছে, এই কথাটা বলে আমাদেরকে হাইকোর্ট থেকে খারিজ করে দেওয়ার পর আমরা যখন আপিলের বিভাগে যাই, সেখানে গিয়ে আমাদেরকে প্রমাণ করতে হয়েছে আমরা সংক্ষুব্ধ। আমাদেরকে যেটা বুঝতে হবে যে আমাদের সংবিধানে আছে যে কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদন ক্রমে, সংবিধান কিন্তু পরিবর্তিত হয়নি, আমাকে এখনো দেখাতে হচ্ছে আমি সংক্ষুব্ধ, কিন্তু সংক্ষুব্ধ শব্দটার একটা ব্রডার ইন্টারপ্রিটেশন কোড দিয়েছে, যে আমরা যদি আমাদের পাবলিক ডিউটি পারফর্ম করার ক্ষেত্রে, আমি পরিবেশ নিয়ে কাজ করি, কেউ নারী অধিকার নিয়ে কাজ করে, কেউ শ্রমিক অধিকার নিয়ে কাজ করে, সেখানে যদি আমরা দেখাতে পারি যে আমি যে সেক্টরে কাজ করছি সেই সেক্টরে কোনো একটা আইন ভায়োলেটেড হচ্ছে, এর ফলে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং এখানে প্রতিকার আমাকে দিতে হবে, একান্ত তো আমি আমার পাবলিক ডিউটি পালন করব না। আমি সারাদিন বুড়িগঙ্গা রক্ষার আন্দোলন করব, আর আমি বুড়িগঙ্গা দূষণের মামলা নিয়ে আপনি গেলে যদি আপনি আমাকে বলেন যে তুমি তো বুড়িগঙ্গার পানি খাও না, তুমি তো সংক্ষুব্ধ না, তাহলে তো আমি বুড়িগঙ্গা নদী রক্ষারই আন্দোলন আর করবো না। তো এই পাবলিক ডিউটির সাথে এটাকে মিলিয়ে বলা হলো যে একটা বিশেষ ক্ষেত্রে যদি আমরা আইন প্রতিপালনের জন্য কাজ করি, আমাদের যদি একটা প্রুভেন ট্র্যাক রেকর্ড থাকে, আমরা যদি বিজি বডি না হই, পাবলিসিটি মঙ্গার না হই, তাহলে কোর্ট আমাদেরকে সংক্ষুব্ধ ব্যক্তি বিবেচিত করবে। কারণ তার অর্থ, এবং এর মাধ্যমে সংবিধানের প্রণেতারা যেটা চেয়েছিলেন যে সকলেই বিচার পাবে এই দেশে, সেই বিচার পাবার অবস্থাটা আমরা অনেক বেশি ওপেন করে দিতে পারবো। এই রায়ের পরে আরেকটা রায় এসছে আপিল বিভাগ থেকে, এনবিআর ভার্সেস আবু সাইদের একটা কেসে। সেখানে আবার কোন কোন ক্ষেত্রে পাবলিক ইন্টারেস্ট হতে পারে, কারণ অনেক মামলায় পাবলিক ইন্টারেস্ট বলে চালিয়ে দেওয়ার এখন একটা প্রবণতা আছে, সেখানে কতগুলো গাইডলাইন দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে সেই গাইডলাইন নিয়ে খুব খুশি বা উৎফুল্ল তা না, কিন্তু সেখানে কিছু গাইডলাইন আবার পরবর্তীতে দেওয়া হয়েছে। আমরা এখন দেখছি যে বেশ কিছু জনসংবেদনশীল মামলায় শুধুমাত্র যে আমরা মামলা নিয়ে গেলেই বড় বড় রায় হচ্ছে, বা আইনের প্রয়োগ নিশ্চিত হচ্ছে, বা আইনের ব্যাখ্যা আসছে, সংবিধানের ব্যাখ্যা আসছে, তা না। বিচার বিভাগ কিন্তু স্বউদ্যোগে সুমোটো নিজে থেকেই কিছু কিছু বিষয় পত্রিকায় দেখে রুল জারি করছেন। যেমন ধরেন বিজিএম এর মামলাটার কথাই আমরা বলতে পারি। সেখানে দেখা গেছে যে আদালত নিজে নিউ এজ পত্রিকার একটা প্রতিবেদন দেখে রুল দিলেন, এবং পরবর্তীতে আমাদেরকে ডাকার ফলে আমরা যে ওখানে আদালতে বিজিএম ভবন কেন অবৈধ সেটা সম্পর্কে আদালতকে অ্যাসিস্ট করলাম, এবং এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে অ্যাজ অফিসার্স অফ কোর্ট। এবং তারপরে বিজিএম ভবন ভাঙবার সেই রায়টা আসলো, যেটা আসলে মানুষকে কালচার অফ ইম্পিউনিটির বিরুদ্ধে একটা অনেক বড় স্বস্তি দিয়েছে বলে আমি মনে করি। আরেকটা ক্ষেত্রে দেখা গেল যে 29 জন বিদেশি নাগরিককে বাংলাদেশের আদালতে গ্রেফতার করে রাখা, তাদের সাজার মেয়াদ শেষ হওয়া পরেও না ছাড়ার বিষয়ে একটা চিঠি লেখা হয়েছিল একটা মানবাধিকার সংগঠন থেকে, আইন সালিশ কেন্দ্র থেকে। সেটার প্রেক্ষিতে আদালত ওই চিঠিটাকেই একটা পিটিশন বিবেচনা করে, যেটাকে আমরা বলি এপিস্টলারি জুরিসডিকশন, সেখানে একটা নির্দেশ দিয়েছিলেন। কাজে এটা যে শুধু আমাদের দায়ের করা মামলার প্রেক্ষিতে হচ্ছে তা না, এটা কিন্তু এখন দেখা যাচ্ছে আদালত নিজেও স্বপ্রণোদিত হয়ে করছেন। আবার এটা যদিও খুবই লিমিটেড ক্ষেত্রে হয়েছে এপিস্টলারি জুরিসডিকশন, কিন্তু সেটা কিন্তু হয়েছে। আমরা আমাদের যত রকম অধিকার সংবিধানে স্বীকৃত আছে, সকল রকমের অধিকার নিয়ে কিন্তু জনস্বার্থমূলক মামলা করেছি।
অনেক সংগঠন করেছে, অনেক লয়ার তার নিজস্ব ক্যাপাসিটিতে করেছে, যেটা আগে আদালত স্বপ্রণোদিত হয়ে রুল দিয়েছেন। আমাদের সংবিধানের অনেক কয়টা সংশোধনী বাতিল করা হয়েছে জনস্বার্থকে ভিত্তি হিসাবে ধরে। আমাদের বিচার বিভাগের স্বাধীনতাকে নিয়ে জনস্বার্থমূলক মামলাতে উচ্চ আদালত রায় দিয়েছেন। ইলেকটোরাল প্রসেসকে, যে একজন প্রার্থীকে তার সকল তথ্য প্রদান করতে হবে। তাছাড়া রাইট টু লাইফ যেটা আমাদের আছে সংবিধানের 31 এবং 32 অনুচ্ছেদ, সেটার অনেক বড় ব্যাখ্যা এসেছে যে রাইট টু লাইফ মানে কিন্তু শুধুমাত্র তুমি কয়দিন বেঁচে থাকলা বা তোমাকে গুলি করে মেরে ফেলা হলো তার বিরুদ্ধে প্রোটেকশন না, এটা হচ্ছে তোমার কোয়ান্টিটেটিভ আসপেক্ট অফ লাইফ, যে তুমি কেমন জীবন পেলা, তোমার কেমন বাতাস তুমি নিঃশ্বাস নিচ্ছ, কেমন পানি তুমি পান করছো। অনেক অনেক ধরনের অধিকারকে রাইট টু লাইফের অধীনে স্বীকৃতি দেওয়া হয়েছে, এমনকি রাইট টু এনভায়রনমেন্টকেও স্বীকৃতি দেওয়া হয়েছে। এখানে আমি বলে রাখি যে ভারতে যখন ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল করা হলো তখন বলা হলো জনগণের পরিবেশগত অধিকারকে স্বীকৃতি দিতে, কিন্তু ভারতের কোনো আইনে কিন্তু পরিবেশগত অধিকার স্বীকৃত না। এই যে আদালত বিভিন্ন সময় বলেছে যে পরিবেশগত অধিকার হচ্ছে রাইট টু লাইফের অন্তর্ভুক্ত, সেটাকে ভিত্তি করেই কিন্তু ওই এনজিটি আইনে এই কথাটা বলা হয়েছে। তারপরে আমি শুধু একটু নামগুলো পড়ে যাচ্ছি, যেমন মানুষের আশ্রয় পাওয়ার অধিকার, স্লাম ডুয়েলারকে নোটিশ না দিয়ে পুনর্বাসন না করে ইভিক্ট করা যাবে না। ভূমিদস্যুতার বিরুদ্ধে আমরা অনেক মামলা করেছি, আবার অনেক মামলা করতেও পারিনি, সেই কারণগুলো আমি পরে বলবো। এই যে মানুষের রাইট টু প্রপার্টিকে ডিফেন্ড করা, সরকারের অনেক উন্নয়ন প্রকল্পে আরবিট্রারিলি মানুষের জমি এক্সপায়ার করে, সেখানে সাংবিধানিক বাধ্যবাধকতা বা নিষেধাজ্ঞা থাকলেও কিন্তু আমরা সফল হয়েছি মামলাগুলো করতে। ভূমির অধিকার, স্বাস্থ্যের অধিকার, আজকে এখন নতুন একটা মামলা, একটা লিগ্যাল নোটিশ হয়েছে দেখলাম, যে এই যে আমাদের ফোনগুলো আড়ি পেতে শোনে বা আমাদের কমিউনিকেশনে করেসপন্ডেন্সে আমাদের সকল রকমের প্রাইভেসিকে ডিনাই করা হচ্ছে, এমনকি আমি সোশ্যাল মিডিয়াতে কি মন্তব্য করলাম এটাকেও নজরে আনা হচ্ছে, সেটা নিয়েও দেখলাম যে একটা লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। জেন্ডার জাস্টিস বলা হয়েছে, যেটা নিশ্চিত করা না পর্যন্ত আদালতের দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। নারীর গার্ডিয়ানশিপ, রিপ্রোডাক্টিভ রাইটস, হেলথ রাইটস, কনজিউমার রাইটস, রাইটস অফ, আমি ইন্ডিজিনাস পিপল লিখেছিলাম কিন্তু সরকারি নিষেধাজ্ঞার কারণে আমরা এনজিওরা এখন আর ইন্ডিজিনাস পিপল বলতে পারি না, আমাদেরকে ট্রাইবাল বলতে হয়। লেবার রাইটস, তারপরে ডিটেনশন, অ্যারেস্ট, ট্রায়াল, এইগুলো বিষয়ে রায় হয়েছে। মোস্ট ইন্টারেস্টিংলি কি জানেন, হিউম্যান রাইটস নিয়ে কেবল রায় হচ্ছে না, খুবই সাহসী ভূমিকা রেখেছে আমাদের উচ্চ আদালত যখন বলেছে নদীকেও আসলে জীবন্ত সত্তা হিসেবে দেখতে হবে, এবং নদীও যখন কেউ দূষণ করে তখন নদী রক্ষণাবেক্ষণের জন্য দায়িত্বপ্রাপ্ত যে সরকারি সংস্থা, তাকে কোম্পানি শেয়ার হোল্ডারকে যেমন দায়ী করা হয় তাকেও তখন সেরকম দায়ী করা হবে। এবং এই মামলাটা কিন্তু দেশে বিদেশে অনেক বেশি সমাদৃত হচ্ছে, এবং স্টকহোম ডিক্লারেশনের পরে 3টা দেশই কেবল এরকম রায় দিতে পেরেছে, আমরা তার মধ্যে। আমি দ্বিতীয় বলবো এই কারণে যে ভারতের একটা হাইকোর্ট রায়টা দিলেও সুপ্রিম কোর্ট ওটা এখনো স্টে করা আছে। এখন একটা ইমার্জিং একটা ট্রেন্ড দেখছি, অ্যানিমাল রাইটস নিয়েও বেশ মামলা হচ্ছে। এই বন্ধের ঠিক আগের দিন আমরা কক্সবাজারে না খাইয়ে ঘোড়া মেরে ফেলার ব্যাপারে একটা মামলা নিয়ে গেছিলাম, কিন্তু তার বাদেও অনেকেই মামলা করেছেন, যেমন কুকুরকে মেরে ফেলা হবে, ঢাকা শহরে কুকুর মানুষকে কামড়ায়, কাজে কুকুরকে সিটি কর্পোরেশন গাড়ি দিয়ে তুলে নিয়ে মেরে ফেলবে, তার বিরুদ্ধেও মামলা হয়েছে। এবং সেখানে কিন্তু আদালত বেশ স্পষ্ট করে অ্যানিমাল রাইটের পক্ষে রায় দিচ্ছেন। অ্যানিমাল রাইটের আইন যে কোনোদিন বাংলাদেশে প্রয়োগ করা হবে, একটা গোষ্ঠী এই কম্প্যাশন নিয়ে এগিয়ে আসবে, দেখেন এগুলোর মধ্যে কিন্তু সমাজের ভ্যালু সিস্টেমটাকে শেপ আপ করা, রিডিফাইন করার অনেক বড় এলিমেন্টস লুকিয়ে আছে। কিছু কিছু প্র্যাকটিসেস এবং প্রসেসকে এই এতগুলো ধরনের মামলা দিয়ে আমরা নতুন করে বুঝবার চেষ্টা করছি, যেমন রাইট টু ডেভেলপমেন্ট, সরকার যেটা বলবে সেটাই ডেভেলপমেন্ট, আমরা কি সেটা চ্যালেঞ্জ করতে পারবো? জাহাজ ভাঙা এমপ্লয়মেন্ট করে বলেই ডেভেলপমেন্ট, সেটা কি চ্যালেঞ্জ করা যাবে? সেখানে কি শ্রমিক নিরাপত্তার জন্য আমরা আদালতের দ্বারস্থ হতে পারবো, নাকি এটা ডেভেলপমেন্ট, অনেক মানুষের কর্মসংস্থান, এটা নিয়ে কথা বলা যাবে না? সেটা ডিফাইন করতে গিয়ে আদালত কিন্তু সাস্টেইনেবল ডেভেলপমেন্টের প্রিন্সিপালটাকে কার্যত আপহেল্ড করেছেন। এখানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মামলা করতে গিয়ে আমরা দেখেছি এজি অফিস প্রায় দাঁড়িয়ে বলেন কিন্তু মাই লর্ড গভর্নমেন্ট বলেছে। তো হোয়াট ইজ পাবলিক ইন্টারেস্ট? ইজ দ্যাট নট গভর্নমেন্ট ইন্টারেস্ট? Is there something separate called government interest? Public interest সাথে গভর্নমেন্ট ইন্টারেস্টের একটা বিবাদ হয়ে যায়। কমার্শিয়াল ইন্টারেস্ট গুলো কিন্তু অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হয়েছে, যেটা আমি কনজিউমারের ক্ষেত্রে বলেছি, হেলথের ক্ষেত্রে বলেছি।
মিলিটারি ইন্টারেস্টে আনফর্চুনেটলি এখনো পর্যন্ত আমরা তেমন সাহসী ভূমিকা রাখিনি, কিন্তু পাবলিক ইন্টারেস্টে অনেক সময় মিলিটারি ইন্টারেস্টের সাথে সংঘাতে আসতে পারে, সেটা বিভিন্ন ইস্যুতে আমরা আদালতের সামনে দেখাতে পেরেছি। এবং আমাদের শেষ উদ্দেশ্য ছিল এত রকমের ভেস্টেড ইন্টারেস্টের বিরুদ্ধে যে পাবলিক ইন্টারেস্টটাকে আপহোল্ড করা। আবার স্টেট প্র্যাকটিসে আসেন, এগুলো আমরা প্রাইভেট সেক্টর প্র্যাকটিসের কথা বলেছি যেগুলো নিয়ন্ত্রিত হচ্ছে আস্তে আস্তে। স্টেট প্র্যাকটিসের কথা বলেন যেমন ফতুয়া, এটা কিন্তু স্থানীয় সরকার পর্যায়েও এটার প্রচলন ছিল ধর্মীয় গোষ্ঠী বাদে। সেখানে এই ফতোয়ার ব্যাপারে আদালত তার নির্দেশনা খুব স্পষ্ট করে দিয়েছে যে কোথায় এটা চলতে পারবে, কোথায় চলতে পারবে না। এক্সট্রা জুডিশিয়াল কিলিং সম্পর্কে এসছে, কিন্তু ফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স সম্পর্কে আমরা এখনো ভূমিকা দেখিনি। রিমান্ড, তারপরে ডান্ডাবেরি পড়ানো, এই যে রাষ্ট্রীয় কতগুলো চর্চা যেগুলো মানুষের অধিকারের উপর গিয়ে নেতিবাচক প্রভাব ফেলে, সেই ক্ষেত্রে আমরা আদালতকে খুব স্পষ্ট নির্দেশনা দিতে দেখেছি। আবার এখানে এই কথাটাও বলা জরুরি যে অনেক ক্ষেত্রে আমরা আদালতকে সুমোটো নির্দেশনা দিতে দেখলেও আমরা কিন্তু এখনো এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এর ব্যাপারে কোনো ওরকম সউদ্যোগে আমরাও যাচ্ছি না, আদালতকেও আমরা দেখছি না সেই ভূমিকা আছে। তার নিশ্চয়ই কিছু কারণ আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব। আমি পরিবেশ আইন নিয়ে কথা বলবো, পরিবেশগত মামলাগুলো নিয়ে কথা বলবো, এবং অন্য বক্তারা অন্যান্য বিষয়ে নিশ্চয়ই আলোকপাত করবেন। দেখেন, বাংলাদেশে পরিবেশের এমন কোনো বিষয় নাই যা নিয়ে মামলা হয়নি। যে করতে পারে সেও করেছে, যে করতে পারে না, যে বিষয়টা সম্পর্কে জানে না, সেও অনেক কিছু করেছে। সব ক্ষেত্রেই বা অনেক ক্ষেত্রে আদালত রায় দিয়েছেন, কোনো কোনো ক্ষেত্রে হয়তো দেন নাই। বাংলাদেশের নদী রক্ষায়, বাংলাদেশের জলাশয় রক্ষায়, বন রক্ষায়, পাহাড় রক্ষায়, বিভিন্ন রকমের দূষণ থেকে এই জনগোষ্ঠীকে রক্ষা করার জন্য, নেতিবাচক কমার্শিয়াল কর্মকাণ্ড থেকে এগ্রিকালচারাল ল্যান্ডকে বাঁচানোর জন্য, কৃষককে বাঁচানোর জন্য, ফরেস্ট ডুয়েলারকে বাঁচানোর জন্য, মানুষের পানি অধিকারের স্বীকৃতি প্রদানের জন্য, ভূমিদস্যুতা রোধ করার জন্য, অনিয়ন্ত্রিত নগরায়ন রোধ করার বিষয়ে, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে, অনিয়ন্ত্রিত বালু উত্তোলন, পাথর উত্তোলনের বিষয়ে, তারপরে গ্যাস উত্তোলন করে দিয়ে আমাদের মাইনিং কোম্পানিগুলো যে কাজ করেছে নাইকো, সেখানে আদালত ইন্টারভিন করেছে। অনেক ডিস্ট্রাকটিভ কমার্শিয়াল ভেঞ্চার যেমন শ্রিম্প কাল্টিভেশন, সেখানে আদালতের নির্দেশ এসছে যে জোর করে কৃষকের জমিতে লোনা পানি ঢুকানো যাবে না, এবং লোনা পানি ঢুকিয়ে যেটা এক্সপোর্ট ওরিয়েন্টেড চিংড়ি চাষ হচ্ছে আমাদের উপকূলে, সেটার কোনো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হয়নি। আদালতের নির্দেশে একেবারে বলে দেওয়া হয়েছে যে পরিবেশের এরকম কোনো ক্ষতি করা যাবে না, কৃষি জমির ক্ষতি করা যাবে না। এবং এই আদেশটা যদি ইফেক্টিভ না হতো এবং সরকারের জন্য একটা স্ট্রং মেসেজ না দিত, দেখা গেল যে সরকার এই আদেশটাকে ফ্রাস্ট্রেট করানোর জন্য, ডাইলুট করানোর জন্য পরবর্তীতে একটা ন্যাশনাল শ্রিম্প পলিসি করে ফেলেছে। সেই পলিসিতে বলেছে চিংড়ি চাষ এত ভালো যে এটার জন্য প্রয়োজনে মানে প্রাথমিক স্তর থেকে নিয়ে শুরু করে একেবারে পিএইচডি পর্যন্ত চিংড়ি চাষের উপর সরকার পিএইচডিও করিয়ে ফেলবে দেশের নাগরিক। তো এই যে আমরা দেখছি পাবলিক ইন্টারেস্ট হচ্ছে, কোর্ট একটা অবস্থান নিচ্ছে, সেখানে আবার সরকার একটা ভিন্ন অবস্থান নিলে সেই জায়গাতেও কিন্তু আমাদেরকে একটা ভূমিকা রাখতে হচ্ছে, আমরা যারা পাবলিক ইন্টারেস্ট অ্যাডভোকেট হিসেবে কাজ করে যাচ্ছি। আমাদের বায়েজিদ বোস্তামির মাজারে যে কাছিম আছে, সেই কাছিম যে পুকুরে থাকে, সেই পুকুরের পাশে ওইখানে ওয়াকফ প্রপার্টিতে একটা মার্কেট হবে। সেই মার্কেটটা হলে যদি ওটার ছায়া পড়ে, ওখানে রোদ পাওয়া যাবে না, রোদ পাওয়া না গেলে কাছিমার প্রজনন করতে পারবে না। সেটা নিয়েও আমরা মামলা করে এখনো পর্যন্ত এই মার্কেট হওয়া ঠেকিয়ে রাখতে পেরেছি। আমরা দুই একটা উদাহরণ একটু এখানে শেয়ার করি, আমি এখানে বেশি কিছু করব না, তবে একটা জিনিস একটুখানি বলতে চাই যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের মামলায় আপনারা যদি শেষ কটা লাইন দেখেন, এখানে একটা কথা খুব স্পষ্ট করে আদালত বলে দিয়েছে যে যদি আমরা এইভাবে করেই উন্নয়ন করতে থাকি, তাহলে একসময় দেখা যাবে ঢাকা শহরে আর কোনো নদী থাকবে না, ঢাকা শহরে আর পানি থাকবে না, ঢাকা খুব সহসাই একটা মৃত নদীতে, মৃত নগরীতে পরিণত হবে। ঢাকা এখন বসবাসের অযোগ্য নগরীগুলোর মধ্যে 2 নম্বরে অবস্থান করছে। ঢাকা শহরের মানুষের এখন আর খাওয়ার পানি নেই, আমাকে মেঘনায় যেতে হচ্ছে পানি আনতে। এবং কোর্ট বলছেন যে আমাদেরকে দ্রুততার সাথে কাজ করতে হবে, এবং এইখানে কোর্ট ট্যানারি রিলোকেশনের কথা বলেছেন। এই আদেশ হওয়ার পরেও প্রায় 9 বছর সরকারের সাথে বসে সিইটিপির জন্য স্থান
নির্ধারণ করা, সিটিপি সরকার করছে কিনা সেটা দেখা, সিটিপি প্রস্তুত হওয়ার পরে গিয়ে আমাদেরকে যখন আদালতে আমরা শেষবার গেলাম তখন 6ই মার্চ 2017-তে, শেষবার বলছি হাজারীবাগ এপিসোডের ক্ষেত্রে, ডিরেকশনের মাধ্যমে এই ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিগুলোকে আমরা সাভারে নিতে পেরেছি। এই জায়গাটার একটা ছবি দেখিয়ে এই হাজারীবাগ ট্যানারিকে বিশ্বের 5 নম্বর দূষিত ট্যানারি হিসাবে আখ্যা দেওয়া হচ্ছিল, এবং তখন ট্যানারি থেকে বলা হচ্ছিল আমরা হচ্ছে 2 নম্বর রপ্তানি আয়ের ক্ষেত্রে, আমাদেরকে এভাবে করে বন্ধ করা যাবে না। এখন দেখেন ওরা যখন সাভারে গেছে আমাদের আবার নতুন করে লড়াই শুরু হয়েছে, যে এইভাবে করে তারা বুড়িগঙ্গা নষ্ট করে দিয়ে গেছে কয়েকজন শ্রমিকের জন্য আর কয়েকজন মালিকের স্বার্থের জন্য। ধলেশ্বরীকে আবার নষ্ট করতে দেয়া যাবে না। খুব ইন্টারেস্টিং মামলা এই নাইকো। আমরা যখন আদালতে গেছি বলেছি নাইকোর এই চুক্তি দুর্নীতি করে হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে হয়েছে, এই চুক্তিকে অবৈধ ঘোষণা করা হোক। আদালত সেই চুক্তি অবৈধ ঘোষণা করেননি। যুক্তি হচ্ছে দুজন প্রধানমন্ত্রী, একজন প্রসিডিওর সাইন করেছেন, একজন চুক্তি সাইন করেছেন, কাজেই এই চুক্তি বৈধ। তারপরে যখন ইকসিড গিয়ে নাইকোকে ক্ষতিপূরণ দেওয়ার কথা বললো, আন্তর্জাতিক যে ডিসপিউট রেজলিউশন ট্রাইব্যুনাল, তখন বাংলাদেশ সরকার এসে আবার মামলা করলো। এবার আদালত বললেন নাইকো চুক্তি অবৈধ। কাজে আমরা যদি এখন মনে করি যে আমরা একটা আইন আছে, এটার ভায়োলেশন হচ্ছে, আমরা কোর্টে প্রিপারেশন নিয়ে চলে যাব, আমরা রায় পেয়ে যাব, বিষয়টা এত সহজ না। আবার যখন আমরা এটাও মনে করি যে আমরা একটা রায় পেলাম, কাজে সমস্যার সমাধান হয়ে গেছে, আমরা এখন বুঝতে শিখেছি যে সেটাও আসলে সঠিক উত্তর নয়। এখানে দেখেন নদী নিয়ে আদালত এমনকি সরকারকে বলেছে এই নদীগুলোকে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া ঘোষণা করো, এবং এই যে নদী থেকে পাথর উত্তোলন, বালু উত্তোলন হচ্ছে, এক প্রজন্মের মধ্যে এগুলো সব করে ফেলা যাবে না, আমাদেরকে এগুলো সংরক্ষণ করতে হবে আগামী প্রজন্মের জন্য। এটা বলার মাধ্যমে কিন্তু আদালত সাস্টেইনেবল ডেভেলপমেন্টের প্রিন্সিপালটাকে স্বীকৃতি দিয়েছেন। আমি যতবার এই ছবিটা দেখি ততবার এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে তাকিয়ে থাকি। আমরা ভাবতে পারি যে এই ভবনটা সত্যি এই জলাশয় থেকে সরে গেছে, এটা কিন্তু সত্যি সরে গেছে। এখানে আদালতের ভূমিকা ছিল, আমরা যারা আইনজীবী ছিলাম আমাদের ভূমিকা ছিল, রাজনৈতিক অঙ্গীকার ছিল, মিডিয়ার একটা অনেক বড় ভূমিকা ছিল। এবার দেখেন আদালত বলেছে, দেশের সর্বোচ্চ আদালত তিনবার বলেছে মধুমতি অবৈধ, তারপরে বলেছে মাটিগুলো সরিয়ে নিতে। মধুমতি মডেল টাউন এখন সেখানে বিল্ডিং বানাচ্ছে। এই প্রশ্নগুলো আমাদেরকে আসলে আনসার করতে হবে। আপনারা আমার বাম দিকে আমি দেখিয়েছি যে একসময় আমরা ডাউকি এবং পিয়াইন নদী কেমন দেখতাম, আর এখন জাফলং এর সেই ডাউকি এবং পিয়াইন নদীর এই হচ্ছে অবস্থা। এই মামলা আমরা করার পরে, রায় পাওয়ার পরে অন্তত 13টি মামলা বিভিন্ন কোর্টে করা হয়েছে, যে হাইকোর্ট বলেছে যন্ত্র দিয়ে না তুলতে, মাইলর্ড আমরা হাতে তুলবো। তারপরে কিছু কোর্ট বলেছে ঠিক আছে হাতে তোলেন, হাতে কিন্তু তুলছে না, দেখেন যন্ত্র দেখা যাচ্ছে। এবং এই মামলাটা তথ্য গোপন করে হয়েছে। তার মানে একটা মামলা থেকে আমাকে এখন 17টা মামলায় গিয়ে পার্টি অ্যাডেড হয়ে ডিফেন্ড করতে হচ্ছে। একটা ডেজিগনেটেড বেঞ্চ না থাকার কারণে কিন্তু আমাদের এরকম হচ্ছে। এটা হচ্ছে সোমেশ্বরী নদীর বুক, যার উপরে আমরা কেবল সারি সারি ট্রাক দেখতে পাই। এটা অদ্ভুত সুন্দর স্বচ্ছ পানির একটি নদী ছিল। কোর্ট কিন্তু কেবলমাত্র করো বলে ক্ষান্ত হচ্ছে না, বলছে যে প্রয়োজন, যেমন আমাদের মধুপুর শাল ফরেস্টের বনে মামলায় কোর্ট বলেছে যে এই 43,000 একর মধুপুর শাল বন ফেরত আনতে ডোর টু ডোর সার্ভে করবেন, ওইখানে যে এথনিক কমিউনিটি আছে তাদেরকে কিভাবে তাদের রাইট ওই ফরেস্টে সেটেল করবেন এটা বলবেন, একটা লং টার্ম পলিসি করবেন কিভাবে ওই 43 একর বনভূমি যা এখন 3 একর এসে দাঁড়িয়েছে সেটা পুনরুদ্ধার করা যায়, এখানে কোনোভাবেই এক্সোটিক স্পিসিস লাগানো যাবে না। এবং এই রায়টাও আমরা সরকারকে জানিয়েছি, কিন্তু কোভিড এর কারণে এটা আমরা ফলো আপ করতে পারছি না। বাংলাদেশে যে পানি আইন হয়েছে, এই পানি আইনের অধীনে প্রথম মামলায় পটিয়া বলে একটা জায়গায়, ওখানে 5টা গ্রামের মানুষ কোনো পানি পাচ্ছে না, 8টা ওয়াটার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি ওখান থেকে পানি তুলছে বলে কোর্ট সরকারকে বলেছে যে এই গ্রামগুলোকে ওয়াটার স্কার্স এরিয়া ঘোষণা করে এখানকার মানুষদের পানির অধিকার নিশ্চিত করে। আমরা কোন বন এলাকাকে আর যাতে কোনো উন্নয়ন প্রকল্পে না দেয়া হয় সে নির্দেশ দিয়েছে কোর্ট। আপনারা জানেন যে বিশ্বে বন উজাড়ের হার হচ্ছে 1.3, বাংলাদেশে হচ্ছে 2.6। এই মুহূর্তে আমরা কাজ করছি কক্সবাজারের রক্ষিত 700 একর বনভূমিতে
সিভিল একাডেমি ট্রেনিং ইনস্টিটিউট হবে। এখন সিভিল একাডেমিতে যারা আছেন, বেসামরিক প্রশাসনে যারা আছেন, তারা যদি মনে করেন 700 একর বনভূমি উজাড় করে ট্রেনিং ইনস্টিটিউট করে ফেলা যায়, তাহলে শুধুমাত্র আদালতের রায় না, এখানে আমাদের আরো অনেক কিছু কাজ করতে হবে। আমাদের মূল্যবোধের জায়গায়, পরিবেশগত মূল্যবোধের জায়গায়, অন্যান্য অধিকারের মূল্যবোধের জায়গায় মারাত্মক অবক্ষয় ঘটেছে, সেখানে আমাদের আরো কাজ করতে হবে। জাহাজ ভাঙা শিল্পের কথা আপনারা সকলেই জানেন। এখানে এখন যেটা হয়েছে, আদালতের উপর্যুপরি রায়ের পরে কিন্তু দুটা বিধিমালা হয়েছে। তাহলে আদালত কেবল কমিটি গঠন করতে বলছে না, ন্যাশনাল রিভার প্রোটেকশন কমিটি আদালতের রায় হয়েছে, শিপ ব্রেকিং এর রুল আদালতের রায় হয়েছে। কিন্তু এখন ডাইনামিজম বদলাচ্ছে। এই গ্লোবালাইজ ওয়ার্ল্ডে আমাদেরকে এখন সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, আমাদেরকে গ্লাইফোসেট সমৃদ্ধ রাউন্ড আপ পেস্টিসাইডের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে, যেখানে মনসান্টোর মতন কোম্পানিকে আমরা পার্টি করতে পারছি না, কিন্তু তাদের কমার্শিয়াল স্বার্থকে আমাদের প্রশ্নবিদ্ধ করতে হচ্ছে। এই এত মামলা মোকদ্দমার ফলে আমাদের লোকাল স্ট্যান্ডার্ডের বড় ইন্টারপ্রিটেশন এসছে, রাইট টু লাইফের ইন্টারপ্রিটেশন এসছে, কনস্টিটিউশনাল কমিটমেন্ট আপহেল্ড হয়েছে, ভ্যালুজ আর বিং রিডিফাইন্ড, মানুষের এক ধরনের ক্ষমতায়ন হয়েছে, তাদের মধ্যে সচেতনতা বাড়ার পাশাপাশি ক্ষমতায়ন হয়েছে, পাবলিক ডিউটি পারফরমেন্সে পাবলিক এজেন্সি গুলো এনকারেজ হচ্ছে, আমাদের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, পলিউটার পেস প্রিকশনারি প্রিন্সিপাল সে অর্থে স্পষ্টত স্বীকৃত না হলেও কিন্তু বিভিন্ন রায়ের মাধ্যমে এগুলোকে আপহেল্ড করা হচ্ছে, কমপ্লিট জাস্টিস এনশিওর করা হয়েছে, এনভায়রনমেন্ট এবং ডেভেলপমেন্টের মধ্যে ব্যালেন্সটাকে স্ট্রাইক করা হয়েছে, ইনস্টিটিউশন হয়েছে, রুল হয়েছে, ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস চেঞ্জ হচ্ছে, নতুন নতুন স্ট্র্যাটেজি হচ্ছে, মামলা করে ছেড়ে দেওয়া হচ্ছে না, কন্টিনিউইং ম্যান্ডামাস রাখা হচ্ছে, এবং এর ফলে কিন্তু স্ট্যাটাস কো চেঞ্জ হচ্ছে, কালচার অফ ইম্পিউনিটি বদলাচ্ছে। এখন দেখা যাচ্ছে, আগে বলা হতো কোর্ট, হাইকোর্ট কেন কম্পেনসেশনের কথা বলবে রিট মামলায়, এখন কিন্তু কোর্ট বলছে। কিন্তু আমাদের চ্যালেঞ্জেস রয়েছে, বাস্তবায়ন হচ্ছে না। আমাদের গোটা সমাজ ব্যবস্থা যেভাবে চলছে তার থেকে আলাদা করে তো আমি কোর্টকে দেখতে পারবো না। কাজে আমার যখন ডেমোক্রেসির স্পেসটা কমে যায়, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো তখন কাজ করা কিন্তু অনেক বেশি বাধা সংকুল হয়ে যায়। পলিটিসাইজেশন হচ্ছে বলে একটা ফিলিং আমাদের আসছে, অনেক ইস্যুতে পাবলিক ইন্টারেস্টের ব্যাপারটা নিউট্রাল স্ট্যান্ড দিয়ে জাজ করা হচ্ছে না, এটা বারের ক্ষেত্রে হচ্ছে, বেঞ্চের ক্ষেত্রে হচ্ছে, পার্টিজান স্ট্যান্ড আসছে। করাপশন, আনফরচুনেটলি উচ্চ আদালতের করাপশন নিয়ে কথা হচ্ছে, এই মুহূর্তে 4 জন বিচারপতি তাদের নিয়মিত দায়িত্ব পালন করছেন না আমরা জানি। আমি বলবো যে এই ডেজিগনেটেড একটা বা দুটো বেঞ্চ যদি থাকতো, আমাদের রায়ের মধ্যে কিন্তু আমরা কোহারেন্স দেখতে পেতাম। কোনো মামলায় গুলশান লেকে প্লট ক্রিয়েট করা বাতিল করে দেয়, কোনো মামলায় আবার প্লট ক্রিয়েট করা দেখা যায় বাতিল হচ্ছে না, হয়তো বা কে প্লট পায় তার উপর নির্ভর করতে পারে। ল্যাক অফ পলিটিক্যাল উইল একটা অনেক বড় বিষয়, এমনকি বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে রায় বাস্তবায়ন করতেও কিন্তু অনেক সময় লেগেছে। আমি যে ক্ষেত্রে কাজ করছি সেক্ষেত্রে আমি দেখি যে একটা ভিশন নিয়ে কি রায়গুলো হচ্ছে। আমি কি বলবো যে গোটা বিচার বিভাগই খুব বেশি সংবেদনশীল এই হিউম্যান রাইটস এর বিষয়ে, নাকি কয়েকজন বিচারপতি খুব বেশি সংবেদনশীল? আমাদের দেশের সেই দর্শনটা কি এসেছে এখনো? পরিবেশ সম্মত বা পরিবেশগত ন্যায় বিচার বা অন্যান্য ক্ষেত্র, সেটা একটা বড় প্রশ্ন, এটা নিয়ে আলোচনা করার দরকার আছে। ইনস্টিটিউশনাল প্র্যাকটিস গুলো ঠিক না হলে এটা মুশকিল হয়ে যাবে। আমাদের অনেক ল আছে, অনেক রিপ্রেসিভ ল এর কারণে আমি অনেক বিষয় নিয়েই যাই, কিন্তু আমি এই যে অপহরণ হচ্ছে, ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে, এটা নিয়ে যাই না। আমি অনেক বন নিয়ে যাই, কিন্তু আমি সুন্দরবনের পাশে রামপাল নিয়ে যাই না। এখানে আমাদেরও কিছু সেলফ রেস্ট্রেইন আমরা করে ফেলি। আদালতে যখন যাই আমরা বলি মাই লর্ড ইআইএ হয়নি, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হয়নি, যার মাধ্যমে এলাকার লোক, দেশের লোক একটা উন্নয়নের বিষয়ে মতামত দিতে পারবে। অনেক সময় কোর্ট বলেন যে এটা একটা মেয়ার টেকনিক্যালিটি, ইট ইজ নট আ মেয়ার টেকনিক্যালিটি, ইট ইজ আ প্রসেস, এবং এটা একটা ডেমোক্রেটিক প্রসেস। ওই জিনিসগুলো আমাদেরকে এস্টাবলিশ করতে, লড়াই করতে হচ্ছে। টাকা এবং মাসল আমাদের ইমপ্লিমেন্টেশনে বার হচ্ছে। ফলো আপে গিয়ে আমরা লয়াররাও অনেক ল্যাথার্জিক হই, এত মামলা, একটার পর একটা নতুন মামলা করতেই থাকি, পুরোনো মামলা সে অর্থে ফলো আপ করি না। এখানে এজি অফিসের ভূমিকা অনেক ক্ষেত্রে পজিটিভ, অনেক ক্ষেত্রে আসলে রেস্ট্রেইনিং, কারণ ওনারা বলে মাই লর্ড সরকার বলেছেন।
কিন্তু সরকারের সাথে পাবলিক ইন্টারেস্টের কোনো বিবাদ থাকতে পারে না, এই এপ্রিসিয়েশনটা পাই না। মিডিয়া বেশিরভাগ ক্ষেত্রেই খুবই পজিটিভ ভূমিকা পালন করে। অনেক সময় বিলম্বে জাজমেন্ট পাওয়ার কারণে, অনেক টেকনিক্যালিটির কারণে আমি হয়তো জাজমেন্ট পাই, কিন্তু সব সময় জাস্টিস ডেলিভারি করতে পারি না। তাই যদি পারতাম তাহলে 2009-এর জাহাজ ভাঙা শিল্পের রায়ের পরে এখনো পর্যন্ত 200 জন শ্রমিককে শুধু জাহাজ ভাঙতে গিয়ে আগুনে পুড়ে উপর থেকে পড়ে যে মৃত্যুবরণ করতে হতো না। তারপরেও আমি বলবো যে আমাদের আদালত আমাদের আশা জিয়ে রেখেছেন। আমাদের অ্যাক্টিভিস্টদের কি ধরনের সমস্যাগুলো হয় দেখেন, ইয়াবা দিয়ে আমাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়, আমাদেরকে মারধরও করা হয়, এরকম কাজগুলো হচ্ছে। কিন্তু আমাদের যে মোটর, যেটা রেজিস্ট করতে হবে খারাপ জিনিসগুলোকে, মানুষকে মবিলাইজ করতে হবে এবং সোসাইটিকে ট্রান্সফর্ম করতে হবে, আমি মনে করি এই মবিলাইজেশন, রেজিস্ট্যান্স এবং ট্রান্সফরমেশনের সকল ক্ষেত্রে আদালতের এই রায় জনস্বার্থমূলক মামলার ক্ষেত্রে, আদালতের ইতিবাচক ভূমিকা জনস্বার্থমূলক মামলার ক্ষেত্রে এবং জনস্বার্থমূলক মামলাগুলো অনেক বড় ভূমিকা রাখছে। ধন্যবাদ সকলকে।